বান্দরবানের গহীন পাহাড়ে বসবাস করে ভিন্ন জীবনধারার তঞ্চঙ্গা সম্প্রদায়। চারপাশে সুউচ্চ পাহাড়ের সাথে মেঘের দল লুকোচুরি খেলে এই গ্রামে। তঞ্চঙ্গাপাড়ার পাশ দিয়ে সাপের মতো এঁকে বেঁকে বয়ে গেছে তোয়াইন খাল। জুমের ফসল পরিবহন থেকে শুরু করে দৈনন্দিন কাজে তাদেরকে এই খরস্রোতা নদীর উপর নির্ভর করতে হয়। সুপেয় পানি আনতে তাদেরকে প্রতিদিন পাহাড়ি বন্ধুর পথ ধরে যেতে হয় মাইলখানিক পায়ে হেঁটে। শিক্ষা আর চিকিৎসার মতো মৌলিক চাহিদা তাদের সামর্থ্য ও সীমানার বাইরে। পাহাড়ি এই জনগোষ্ঠীর মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী হলেও আচারে তারা হিন্দু ধর্মের রীতিনীতিকে অনুসরণ করেন। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা হলেও কৃষিকাজ থেকে শুরু করে গৃহস্থালির সব ধরনের কাজ নারী পুরুষ ভাগাভাগি করে করেন। যাদের যাপিত জীবনের গল্প সমতলের মানুষ থেকে সম্পূর্ণ ভিন্ন। পাহাড়ি এই আদিবাসীদের সংস্কৃতি, ধর্মীয় আচার ও উৎসব দেখতে আজ আমি হাজির হয়েছি আলীকদমের রাইটমণি পাড়ায়। চারপাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, এখনো সূর্য উঠতে অনেক দেরি। সকালের এমন মোহনীয় পরিবেশ ও সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছি। পাহাড়ের এই নিস্তব্ধতা অসম্ভব ভালো লাগছে। শহুরে জীবনে সকাল শুরু হয় কোনো গাড়ির বিকট হর্ন অথবা পাশের ইমারতের ইট ভাঙানোর মেশিন, না হয় কলকারখানার শব্দে। অথচ এই জায়গাটি কত নীরব। প্রকৃতি যাদের দখলে থাকার কথা ছিল তারাই শব্দ করছে। সেটি শুনতেও ছন্দের মতো মনে হচ্ছে। এমন মুহূর্ত কোনো বাক্য দিয়েই বর্ণনা করা যায় না, এটি শুধুই অনুভবের। খুব অল্প পানি, কিন্তু প্রচণ্ড স্রোত। মনে হচ্ছে যে একদম ঠেলে নিয়ে যাবে, কোথায় ঠিক পাচ্ছি না। এত পরিমাণে স্রোত বলার বাইরে। আমাদের পুরো সফরে এই তোয়াইন খাল কতবার যে পার হতে হবে তা গুণে শেষ করতে পারবো না। যেখানেই পাহাড়ি পথ শেষ হয়ে গেছে সেখানেই নেমে যেতে হয়েছে খরস্রোতা এই নদীতে। পাহাড়ে যারা বসবাস করেন তারা ফসল কাটার আগে দেবী লক্ষ্মীকে উপাসনা করেন গৃহপালিত পশু পাখি বলির মাধ্যমে। এই আয়োজনটি আমি কখনো সরাসরি তো দূরের কথা, ভিডিওতেও দেখিনি। এমন আয়োজন দেখার জন্য সত্যি আমার আর তর্স হইছে না। পাহাড়ের উপর এসে বসেছে মেঘের দল। দূর থেকে কুয়াশার মতো লাগলেও এটি মূলত মেঘ। সাদা মেঘের দল সারাদিন দৌড়াদৌড়ি করে এই পাহাড়ের কোলে এসে একটু বিশ্রাম নেয়। মেঘের সাথে পাহাড়ের এই রহস্যময় খেলা দু চোখ ভরে দেখলাম। তোয়াইন খালের পারে পাহাড়ের কোলে যেভাবে মেঘেরা আশ্রয় নিয়েছে দেখে মুগ্ধ হচ্ছি। স্রষ্টা কত যত্নে এই পৃথিবী সৃষ্টি করেছেন। ধরনের এমন রূপ সৌন্দর্য স্থানভেদে কত বৈচিত্র্যময় ও নান্দনিকতাপূর্ণ। হাঁটতে হাঁটতে রাস্তায় একটি প্রাথমিক বিদ্যালয় পেলাম। গহীন পাহাড়ের শিক্ষা প্রতিষ্ঠান নেই বললেই চলে। কোথাও কোথাও ব্যক্তিগত ও সমন্বিত উদ্যোগে দু একটি প্রাথমিক বিদ্যালয় আছে। কোনো শিশু যদি পাহাড়ি জীবন সংগ্রাম থেকে বেরিয়ে পড়াশোনা চালিয়ে যেতে চায় তাকে আসতে হয় শহরে। কি করছেন কাকিমা? সুতা গুছাচ্ছেন? এটাতে কি বানাবেন? থামি। হ্যাঁ, কখন বানাবেন? তো এখন বানাবো মানে 1 মাস পরে। 1 মাস পরে? এরকম বানায়। সুতাগুলো গুছাই নেবেন, তারপরে বানাবেন। সমতলের মানুষ হিসেবে আমরা মনে করি পাহাড়ের মানুষ মনে হয় পিনাম, খামি, হাদি এগুলোই পরে। যুগের সাথে তাল মিলিয়ে তাদেরও পোশাক পরিচ্ছেদে পরিবর্তন এসেছে। এখন তারাও টি শার্ট ও ট্রাউজার পরিধান করে। তবে বয়স্করা পূর্বপুরুষের পোশাকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সূর্য ওঠার সাথে সাথে মেঘমালা যেন লোকালয় ছেড়ে পালিয়ে যাচ্ছে ওই দূর আকাশে। পাহাড়ের সাথে মেঘের এই মিতালি দেখতেই প্রতিবছর লাখো পর্যটক ভিড় জমায় বান্দরবনের সাজানো গোছানো রিসোর্টগুলোতে। কি অপরূপ শান্ত একটি জায়গা! শহুরে জীবনে আমাদের কানকে ঝালাপালা করে দেওয়ার মতো কত আয়োজন, অথচ এই জায়গাটি কত শান্ত আর নিরিবিলি।
এখানে একই সাথে রাশি রাশি সাদা মেঘ, আঁকাবাঁকা পাহাড়ি নদী আর প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে মিলেমিশে বসবাস করে একদল আদিবাসী গোষ্ঠী। আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই, ইনি মনি দাদা। পুরো সফর জুড়ে ইনি আমাদের সঙ্গ দেবেন। আমরা প্রথমে বুঝতে পারিনি, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে তিনি আমাদের ঘনিষ্ঠ হয়ে গেছেন। সময়ের সাথে সাথে সবাইকে আনন্দ ও ভালোবাসায় মুগ্ধ করে রেখেছেন তিনি। মনি দাদা পুজোর জন্য একটি বাঁশের চটা চেছে নিচ্ছেন। এ ধরনের অভূতপূর্ব আয়োজন দেখে আমি বিস্ময়ে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করেছি, আবার কিছু প্রশ্ন করিনি, ছেলে মানুষই ভাববে এই সংকোচে। একদিকে মণিদাদা পুজোর প্রস্তুতি নিচ্ছেন, অন্যদিকে তার মেয়ে রান্নার জন্য পাথরে হামালদিস্তায় মরিচ পিচ্ছে। এই পূজাকে কেন্দ্র করে পাড়ার সবাই এক জায়গায় মিলিত হবে, তাই আজ অনেক মানুষের রান্না হচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম বাঁশের চটাতে হয়তো চাল কুমড়ার খোসা লাগিয়ে নিচ্ছেন। পরবর্তীতে খুব ভালো করে কাছ থেকে খেয়াল করলাম চটাকে চেছেই এমন ফুলের মতো বানিয়েছেন। যেহেতু এটি উপাসনার কাজে ব্যবহৃত হবে, তাই পবিত্রতাকে সম্মান জানিয়ে হাত দেওয়া থেকে বিরত থাকলাম। এটা আপনার জুম? জি, একদম বাড়ির সাথে? বাড়ির সাথে আছে একদম। আপনার জমে কি কি আছে দাদা? হলুদ আছে, তাহলে ধান আছে, আবার এখানে ফসল গাছ আছে, তাহলে আবার ওই মারপা আছে। মারপা কই? এরকম জায়গা থাকে না। সত্যি দারুণ একটি মুহূর্ত উপভোগ করতে যাচ্ছি। এই যে যে জুম রয়েছে, পাহাড়ি জুম, এই জুম কাটার জন্য তারা প্রথমে একটি পূজা করে নেন তাদের যে দেবতা রয়েছেন বা ঈশ্বর, তার কৃপা লাভের জন্য। এখন ওনারা সেটি করছেন। এই যে কলা গাছের পাতা কেটে আনলেন, এরপর হচ্ছে একটি মোরগ আছে তার পোষা, সেই মোরগ দিয়ে তার যে ঈশ্বর রয়েছেন সেই ঈশ্বরের প্রতি ওনারা হচ্ছে একটি মোরগ বলি করবেন, এবং তার মাধ্যমেই তার এই যে জুম কাটা, সেই জুম কাটার আয়োজনটি শুরু হবে। এই জুমটি বাড়ির পাশে চাষ করা হলেও এটিকে অন্য অর্থে জুম বলা যায় না। একটি সুউচ্চ পাহাড়ের গায়ে নানা রকমের ফসল একসাথে চাষ করাকেই মূলত জুম চাষ বলা হয়। তারপরেও যেহেতু ফসল উৎপাদন করেছেন, তাই ঋতু অনুযায়ী অর্ঘ্য অর্পণ করতেই হচ্ছে। ইউটিউব ও ফেসবুকের নীতিগত কারণে বলির অংশটি দেখাতে পারলাম না। যাই হোক, এটা না দেখলেও আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপর মুরগিকে সামনে রেখে লক্ষ্মী দেবীকে খুশির জন্য বৌদি মাথা নুয়ে প্রার্থনা করলেন। পূজার পর একদিন রেখে দেন? হ্যাঁ, পূজার পরে একদিন পরে তারপরে খাতা শুরু করবো আমরা। আচ্ছা আচ্ছা। কিন্তু প্রথম একটা কাটছেন না? হ্যাঁ, প্রথমে তো মানে এটা হচ্ছে আমি আমার লক্ষ্মী নিয়ে গেছে আর কি, বাড়ি থেকে লক্ষ্মী আচ্ছা, লক্ষ্মী নিয়ে যাচ্ছে। বুঝতে পারছি, চলেন। আচ্ছা, এক মুষ্টি কাটছেন, এই তো? হ্যাঁ। ভিন্ন একটি আয়োজন, বা যেভাবে পাহাড়ে জুম কাটা শুরু হয় সেই একটি বিরল ঘটনার সাক্ষী হলাম। কেমন লাগলো ভাই এমন আয়োজন? আসলে ভাই এমন আয়োজন আমি জীবনে প্রথম দেখলাম। হ্যাঁ। পাহাড়ে না আসলে বুঝতে পারতাম না যে আদিবাসীরা এরকম করে উৎসব করে ধান কাটে। আচ্ছা, সত্যি আমি অবাক। পাহাড়ের সৌন্দর্য যেমন আমাকে মুগ্ধ করছে, তেমনি শিশুদের সংগ্রাম দেখে খুবই কষ্ট পাচ্ছি। এই ঝুড়ি দিয়ে পাহাড়ে বসবাস করা মানুষ ফসল বহনের পাশাপাশি দূর দূরান্ত থেকে পানি বয়ে আনে। আমি পানি আনা দেখতে ওদের সাথে রওনা দিলাম। বাড়িঘর থেকে বেশ দূরে প্রতিদিন এভাবেই তারা পানি বয়ে নিয়ে আসে। এই যে পাইপ ভরে তারা পানি নিচ্ছেন, এগুলো উপরে ঝিরির সাথে যুক্ত করে রাখা হয়েছে। ঝর্ণা থেকে এই পাড়াগুলো নিচু হওয়ার কারণে সারা বছরই এভাবে পানি আসতেই থাকে। মাত্র কয়েক বছর আগেও একদম ঝর্ণা থেকে তাদেরকে পানি নিয়ে আসতে হতো।
ব্রাকসহ ঘুরতে আসা পর্যটকদের সাহায্যে তাদের কষ্ট অনেকাংশেই লাঘব হয়েছে। প্রতিটি পাড়াতেই এমন পানি নেওয়ার জন্য কয়েকটি জায়গা রয়েছে যেখান থেকে সবাই পানি নিয়ে যায়। পানি ভরা শেষ হলে আমি ওদের সাথে ফিরতে শুরু করলাম। এই গাছের গুড়ি বেয়ে আমার উঠতে নামতে প্রচণ্ড ভয় লাগে, অথচ কত অনায়াসেই উঠে যাচ্ছে ওরা। বাড়ির উঠানে বাচ্চারা হ্যামক বানিয়ে দোল খাচ্ছে। ওরা যে জীবনের শ্রেষ্ঠ সময়টা পার করছে ওরা নিজেরাও জানে না। বাচ্চাদের সাথে দুষ্টুমি করতে বেশ ভালোই লাগে আমার। যদিও এটাতে বাচ্চারা চড়ছে, কিন্তু ছেলেবুড়ো সবাই অবসর সময়ে এখানে শুয়ে সময় কাটায়। পাহাড়ের বুকে এমন হ্যামকে চড়ে মনে হচ্ছে এক মুহূর্তের জন্য যেন শৈশবে ফিরে গেলাম। বাড়িতে ছোট বড় সবাই রান্নার কাজে সাহায্য করছে। আজ মণিদাদার স্ত্রীকে বেশ পরিশ্রম করতে হচ্ছে। একই সাথে আমাদের জন্য আবার আমন্ত্রিত অতিথিদের জন্য রান্না করতে হচ্ছে। ওনারা নিজেরা যখন রান্না করবেন তখন নাড়ি ভুড়ি ও রক্ত দিয়ে রান্না করবেন, তাই আমাদের রান্না হচ্ছে ভিন্ন পাত্রে এবং চামড়া ছাড়ানো মুরগি দিয়ে। পাহাড়ের রান্নায় পেঁয়াজের ব্যবহার খুবই কম, যেহেতু এখানে পেঁয়াজ চাষ করা হয় না। পেঁয়াজ দিলে তরকারি দ্রুত নষ্ট হয়ে যায়, আবার সমতল থেকে পেঁয়াজ আনতে গেলে অনেক খরচ হয়ে যায়। তাই মাত্র 2টি পেঁয়াজ দিয়ে এত বড় একটি মুরগি রান্না হবে। এখন যা যা রান্না করা হচ্ছে সেটি আমাদের জন্য আলাদাভাবে করা হচ্ছে। মারফা দিয়ে মাংস রান্না করা হবে। জুম মূলত এক ধরনের সমন্বিত চাষাবাদ পদ্ধতি। ধানের পাশাপাশি মারফা, চিনারগোল্লা ও হলুদ একই সাথে চাষাবাদ করা হয়। গতকালই আমি জীবনে প্রথমবার মারফা খেয়েছি। মারফা এখানে সবজি ও ফল দুইভাবেই খাওয়া হয়। আজ সেই মারফা দিয়ে মুরগির মাংস রান্না হচ্ছে। জানি না স্বাদ কেমন হবে, তবে রান্নার পরিচ্ছন্নতা ও কৌশল দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে। এদিকে রান্না চলছে আর আমি বের হয়ে গেলাম রূপসীর সাথে। এই মেয়েটি খুবই মিষ্টি। ছোটবেলায় এভাবে নেচে নেচে আমিও হেঁটেছি। আব্বার সাথে হাঁটে যাওয়ার সময় অনেকবার বকাও শুনেছি এভাবে নেচে নেচে হাঁটার জন্য। ওর হাঁটা দেখে সত্যিই মনটা ছুটে গেল শৈশবের দিনগুলোতে। কয়েকদিন পরেই প্রবারণা পূর্ণিমা, তাই প্রায় পরিবারগুলো থেকেই একজন করে সদস্য এসেছেন। এই পাহাড়গুলোতে খুব বেশি মানুষ বসবাস না করলেও তাদের মধ্যে রয়েছে সম্প্রীতির একটি বন্ধন। এটি হচ্ছে বৌদ্ধ মন্দির। ওনারা এখানে কয়েকদিন পরেই যে উৎসব বুদ্ধ পূর্ণিমা সেটি পালন করবেন, এবং এই যে মন্দির, সেই মন্দির ধুয়ে মুছে পরিষ্কার করছেন। সবাই খুব পরিশ্রম করতেছেন। এটি হচ্ছে একটি থাকার ঘর, এবং এর পাশে হচ্ছে আরেকটি বিশ্রাম করার জন্য ঘর বানিয়ে রেখেছেন। এবং এখানে কিন্তু যেমন হ্যামক রয়েছে, এমন কাঠের বিভিন্ন জিনিসপত্র তারা বিশ্রাম নেন। যারা শহরে সচরাচর যাওয়া আসা করেন না তারা খুব একটা বাংলা বলতে ও বুঝতেও পারেন না। আরেকটি বিষয় খেয়াল করেছি, পাহাড়ি নারী পুরুষ সবাই ধূমপান করে। এটা নিয়ে তাদের মধ্যে কোনো সংকোচ খেয়াল করিনি। সকাল থেকে দুপুর হয়ে আসছে, অথচ আমাদের কাকিমা সুতা গুটিয়েই যাচ্ছেন। কয়েকদিন পরে জুম কাটা শেষ হলে ঘরে ঘরে সবাই ব্যস্ত হয়ে পড়বে থামি ও অন্যান্য জামাকাপড় তৈরি নিয়ে। আমরা করব জয় একদিন, ও বুকের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় একদিন। বাচ্চারা দুলতে দুলতে গান গাইছে, আমরা করব জয় একদিন। আসলেই ওরা একদিন জয় করবে, ওদের জন্য শুভকামনা। তবে পাহাড়ে না আসলে হয়তো কোনোদিন বুঝতেই পারতাম না এখানে বেড়ে ওঠা শিশুদের বিশ্বায়নের এই যুগে সমতলের শিশুদের সাফল্য ও সম্ভাবনা থেকে ওরা কত দূরে। এখানে প্রতিটি দিন শুরু হয় খাদ্যবস্ত্রের মতো মৌলিক চাহিদা পূরণের সংগ্রামের মধ্য দিয়ে। অশিক্ষা ও দারিদ্র্য তাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ভঙ্গুর করে ফেলেছে। যেদিন জুম কাটার জন্য পূজা করা হয়, পাড়ার সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ান। যতদূর জানতে পারলাম ওনারা লক্ষ্মী দেবীকে পূজা করেছেন। তঞ্চঙ্গা সম্প্রদায় বৌদ্ধ ধর্ম পালন করলেও তারা হিন্দু ধর্মের অনেক রীতিনীতিও পালন করেন।
পূজা ও রান্নার আয়োজন দেখে আমরা আবারও সঞ্জয় দাদার বাড়ির দিকে রওনা দিলাম। আজ এখানে সকালের নাস্তা করেই আমরা রওনা দেব থানকোয়াইন ঝর্ণার দিকে। তাই জামা কাপড় ও অন্যান্য জরুরি মালামাল আনতে আবারও দাদার বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, এটা পান। হ্যাঁ, ও পাহাড়ি আদা। এটা কি বীজতলা দাদা? কিসের বীজ এটা জানেন? অনেক আগেই বেলা উঠে গেলেও এখনো পাহাড়ের চূড়ায় বসে আছে মেঘেদের দল। এমন সবুজ পাহাড়ের কোলে মেঘের সাথে আলোর লুকোচুরির খেলা কি যে দারুণ লাগছে, এক অপার্থিব সৌন্দর্য ধারণ করেছে। পাহাড়ের কোলে তোয়াইন খালের কোল ঘেঁষে ছোট ছোট এই বাড়িঘরগুলো দেখতে সত্যিই দারুণ লাগছে। ঠিক যেন সাপের মতো বয়ে গেছে পাহাড়ি এই নদী। এমন সৌন্দর্য নেপাল ও ভিয়েতনামের মতো দেশে দেখা মেলে, কিন্তু আমাদের বাংলাদেশের ভেতরেই এমন সৌন্দর্য লুকিয়ে আছে, স্বচক্ষে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। পাহাড়ের এই অংশে কিছুটা সমতল জায়গা রয়েছে। এখানে অনেকটাই বাঙালিদের মতো করে শসা, মরিচ সহ নানা ধরনের ফসল বুনেছেন তারা। জুমে সাধারণত কোনো প্রকার সার ও কীটনাশক ব্যবহার না করা হলেও এখানে আধুনিক কৃষির সব ধরনের পদ্ধতি তারা ব্যবহার করেন। কয়েকদিন পরেই প্রবারণা পূর্ণিমা, তাই পাড়ার সবাই সাধ্যমতো বাঁশ কেটে কাঁধে করে নিয়ে আসছেন। এখানে সামর্থ্য থাকলেও কেউ ইচ্ছা করলে বেশি মালামাল উপহার হিসেবে দিতে পারছে না, কারণ বহন করে নিতে হয় অনেক দূরে। সকালবেলাও এই জায়গা দিয়েই পার হয়ে সঞ্জয় দাদার বাড়িতে এসেছি। রাইটমণি পাড়ার আশেপাশে এই জায়গাটিতেই তুলনামূলক কম পানি, তাই সবাই এখান দিয়ে যাওয়া আসা করেন ও বিশ্রাম নেন। বয়সের তুলনায় শরীরটা এখনো শক্তপোক্ত মনে হচ্ছে। পাহাড়ে ঘুরতে গেলে এমন লাঠি সব বয়সী মানুষই বহন করেন, তাই বুঝতে পারলাম উনি দূরের কোনো পাড়া থেকে এসেছেন। এখানে যে ঝিরি দেখতে পাচ্ছেন, এমন ঝিরিতেই পাইপ লাগিয়ে বাড়িতে টেনে নিয়ে আসেন স্থানীয়রা। এই পথ ধরে যারা আসেন তারা এখানে বিশ্রাম নেন ও ঝিরি থেকে পানি পান করেন। আমি ভোরবেলায় বের হয়ে এসেছি, তাই হাত মুখ ধোয়ার সময় পাইনি। ব্রাশ করে এখান থেকেই হাত মুখ ধুয়ে নিলাম। সাদা মেঘের দল ঘিরে রেখেছে চারপাশ, তুলার মতো ভেসে বেড়াচ্ছে আর মাঝে মধ্যে উকি দিচ্ছে পাহাড়ের চূড়া। এমন সৌন্দর্যের প্রেমে পড়েই বুঝি মানুষ এত কষ্ট করে পাহাড় দেখতে আসে। আমি মাঝে মধ্যেই সাগর আর পাহাড়ের সৌন্দর্যের তুলনা করতে শুনতাম। আজ মনে হচ্ছে প্রকৃতিপ্রেমীরা কেন পাহাড়কে এত পছন্দ করেন। আমাদের কয়েকদিন পাহাড়ে থাকার জন্য প্রয়োজনীয় মালামাল, জামাকাপড় নিয়ে রওনা দিলাম। এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন মণিদাতা। আমরা যতদিন পাহাড়ে থাকব উনি আমাদেরকে সাহায্যের পাশাপাশি আনন্দে মাতিয়ে রাখতেন। এই মুহূর্তে তঞ্জঙ্গা পাড়ার একটি পরিবারের কাছে আছি। এখানে কিন্তু প্রচুর পরিমাণে মশা থাকে। ম্যালেরিয়া মশা বিশেষ করে এই অঞ্চলে প্রচুর পরিমাণে মানুষকে আক্রান্ত করে এবং একটা সময় অনেক মানুষ মারা যেত, যার জন্য ব্রাক এখানে এগিয়ে এসেছে। ব্রাক তাদের যে মশারি দিচ্ছেন, এই মশারির সাথে এক ধরনের যে কীটনাশক থাকে সেটি দেয়া থাকে, যার ফলে এই ম্যালেরিয়া মশাগুলো ওনাদেরকে কামড়াতে পারে না। এই পাহাড়ি অঞ্চলে অনেক মানুষের জীবন রক্ষার্থে এগিয়ে এসেছে। তেমনি একটি পরিবারের সাথে আমরা কথা বলবো এখন। প্রতি বছর একবার দেয় না? হ্যাঁ, প্রতি বছরে মানে একবার দেয়। আচ্ছা, আপনার কাছে আছে ব্রাকের মশারি? আছে আছে আছে, দেখি তো কেমন। এইটা না খোলা যাবে? এইটা এইটা যায়, খোলা যাবে খোলা যাবে খোলা যাবে খোলা যাবে। এটার জন্য কি টাকা নেয় ব্রাক? না, টাকা নেই, টাকা নেয় না, না বুঝতে পারছি। টাকা নেই, খুলেন লাগে। আগে কি আপনাদের অসুখ বেশি হইতো তাই না? হ্যাঁ, ওসব বিষয় হইতো। হ্যাঁ, ওসব বিষয় হইতো। হ্যাঁ হ্যাঁ, ও মশারি হ্যাঙ্গার করার জন্য এই যে আবার সুন্দর করে পিনও দেয়া রয়েছে। পিনো দে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটা হচ্ছে ব্রাকের মশারি। ব্রাগের মশারি।
প্রতিটি পরিবারে 5 জন সদস্যের বিপরীতে একটি করে মশারি তারা দেন। এই অঞ্চলের মানুষজন বেশ উপকৃত, তাদের চোখে মুখে হাসি দেখতে পাচ্ছি। এটি হচ্ছে পাহাড়ি তিল গাছ। ওনারা বাড়ির সামনে এইভাবে তিল রোপণ করে রাখেন। এই তিল দিয়ে বিভিন্ন ধরনের খাবার দাবারের মধ্যেও ব্যবহার করেন। পাশাপাশি যখন অনেক উৎপাদন হয় তখন সেটি দিয়ে ওনারা তেল ভাঙিয়ে নেন। আমাদের সমতলে কিন্তু তিল ফুরিয়ে গেছে অনেক দিন আগেই, কিন্তু পাহাড়ে এসে এখনো তিল দেখলাম একদম বাড়ির উঠানে। এবং আমাদের অঞ্চলে কিন্তু এত বড় বড় তিল গাছ হয় না। আমাদের দুপুরের খাবারের আয়োজন শেষ। আমাদের যে মনি দাদা খাবার নিয়ে আসছেন, এর মধ্যে কি আছে দাদা? এর মধ্যে আছে এই যে পাট, এর নিচে আছে পাট। আমি যেটা ধরছি এটা হচ্ছে আমরা বাসে বলে গাবলা। গামলা। আপনারা বাসে কি বলেন? গামলাই বলি। গাবলা। হ্যাঁ, এই দুইটা উপরে আছে দুইটা বটন। আচ্ছা আচ্ছা, আসেন। কিছুক্ষণ পরে আবার এই যে সবজি নিয়ে আসবে, বা যে কোনো খাবার নিয়ে আসবে। এই যে এটা কি? কথা বলা শেষ না করে কিছু চলে আসলো, কি এটা কি? মুরগির মাংস। আলপা দিয়ে আর মুরগির মাংস। হ্যাঁ, এই যে আমাদেরকে মনি দাদা খাবার দিচ্ছেন। সবজিও রান্না করা হয়েছে না? সবজি আছে, একটু বাইর হবে, কিছুক্ষণ পর বাইর হবে। সবজি রান্না করো। কিছুক্ষণ পর রান্না শেষ হবে, এই তো? না, রান্না শেষ। রান্না হয়েছিল। সবজি কি নানি যখন হবে কোনো সবজি নাই। মাংস হ্যাঁ। আমাদের জন্য আলাদা রান্না করেছেন ওনারা। ওনাদের যে একটা রীতি, সেই রীতির বাইরে গিয়ে, কারণ হচ্ছে যে মুসলিম রীতি অনুযায়ী আমাদেরকে রান্না করে দিয়েছেন। আর সকালে যেটা বলি দিয়েছিলেন সেটি হচ্ছে ওনারা ওনাদের উৎসবে খেয়েছেন। রান্না কিরকম লাগলো দাদা? দারুণ দাদা, দারুণ। এই মারফাটা অনেক টেস্টি। অবশ্যই। কিন্তু আপনারা খাওয়ার জন্য এটা চামড়া চুলে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, এর কিছু এখানে দিই নাই, শুধু মাংসগুলা যে মারফা দিয়ে মিক্স করে আমার ওয়াইফ রান্না করছেন আপনার খাওয়ার জন্য দাদা। হ্যাঁ হ্যাঁ, আপনারা নিজেরা হলে মাংস চামড়া সহ রান্না করতেন না? আপনাদের কিন্তু মানে চামড়া সহ খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের জন্য চামড়া চুলে ফেলছি আর কি। চামড়া চুলিয়ে আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। চামড়া চুলিয়ে মানে আপনারা আন্ডারটা আলাদা করছিল। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ হ্যাঁ, আমরা বলি যে এটা আমাদের ভাষা বলে যে মারপা। হ্যাঁ, হুম হুম, এই আবার কি বাংলা ভাষা বলে যে শশা। হ্যাঁ, শশা বলে মাংস দিয়ে, মানে মুরগি মাংস দিয়ে রান্না করছিল এই শশা। আমরা বলি মানে মারপা আর মুরগি মাংস দিয়ে রান্না। হ্যাঁ। হ্যাঁ, রুবেল ভাই কেমন লাগতেছে? খাবার অনেক মজা, মজা আছে নাকি? কেমন লাগতেছে? সত্যি বলতে অনেক মজা। এটা হচ্ছে হ্যাঁ। মারফা বলে, আমরা হচ্ছে শশা বলি। হ্যাঁ, শশা বললাম তো। মজা। আমি বললাম তো। মুরগির মাংস দিয়ে শশাই প্রথম খেতে। হ্যাঁ প্রচন্ড ঝাল, পাহাড়ের মানুষ একটু ঝাল বেশি খায়। হ্যাঁ, তাই না? ডাল বেশি খাই। কারণ হচ্ছে অনেক পরিশ্রম করতে হয়, পরিশ্রমী মানুষটা একটু ঝাল বেশি খায়। সবাই আমরাও কয়েকদিন পরিশ্রমের মধ্যে দিয়ে যাব, আমাদেরকে আগে থেকে একটা ট্রেনিং দেওয়া হচ্ছে, প্রিপারেশন। মণিদাদার আপ্যায়নে সত্যিই মুগ্ধ হয়েছি। আজ আমরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে রওনা দেব থানকুয়াইন ঝর্ণা দেখতে। আগামী পর্বে আপনাদেরকে দেখাবো থানকুয়াইন ঝর্ণার অপূর্ব সৌন্দর্য এবং এই সৌন্দর্য দেখতে গিয়ে আমাদেরকে কতটা বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে।